This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes এমডিএচ। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর শর্মিষ্ঠার সঙ্গে আজকে হটস্পটে দুটি গুরুত্বপূর্ণ ইস্যু থাকছে। সেই গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর দিকেই সবার প্রথমে নজর রাখি, কারণ সেই প্রত্যেকটা ইস্যু নিয়ে আজ সকাল থেকে ভীষণভাবে সরগরম ছিল জাতীয় রাজনীতি এবং রাজ্য রাজনীতি। যেহেতু রাজ্যের কথা সবার প্রথমে বললাম, তাহলে রাজ্যের দিকে একটু নজর রাখি। নেতার মাস্তানি আজকে আমরা কোথায় দেখলাম? সরকারি ভবনে, বিকাশ ভবনে চাকরি হারা যখন ক্ষোভ বিক্ষোভ অবস্থান দেখাচ্ছিল, সেই সময় নেতার মাস্তানি সব্যসাচী দত্তের মাস্তানির ছবি আপনাদের সামনে তুলে দেবো। দ্বিতীয় বিষয় কি, জঙ্গিদের বেতন দেয় পাকিস্তান, মানে পাকিস্তানের সাধারণ মানুষের পেটে ভাত পড়ে না, কিন্তু তারা নাকি মিলিয়ন মিলিয়ন ডলার জঙ্গিদের বেতনে খরচ করে। এই সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। তবে সবার প্রথমে আজ সকাল থেকে ঠিক কি কি ছবি তৈরি হয়েছিল বিকাশ ভবনের সামনে, সেটা এক নজরে আপনাদের সামনে দেখাবো। আমার 30 সেকেন্ড সময় লাগবে না আমাদের একসাথে এখানে কিছু বড় কিছু ঘটিয়ে দিতে। হেলমেট দিয়ে মারলেন এবং এভাবে কিন্তু দাদাগিরি দেখানো হচ্ছে। হেলমেট দিয়ে মারার চেষ্টা, হেলমেট দিয়ে যোগ্য শিক্ষকদের হেলমেট দিয়ে মারার চেষ্টা এবং সব্যসাচী দত্তর উপস্থিতিতেই কিন্তু এভাবে মারধর করা হচ্ছে যোগ্য শিক্ষকদের। ভাই, আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে আদর করবে না? তবে সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে যেটা আসল ঘটনা, যেটা আসল ছবি, যেটা আসল বক্তব্য, সেইগুলো তুলে ধরা। কেন বলছি এই কথা? কারণ আমি কথা কম বলবো, ছবি বেশি করে দেখাবো। পেটের যুদ্ধ, চাকরি চুরি যাওয়ার বিরুদ্ধে যুদ্ধ চলছে। আমি বিগ বলে একটা ছবি আপনাদের সামনে দেখাতে চাই। গত বেশ কয়েকদিন ধরে এই যুদ্ধটা যে রাজপথে চলছে, তা আমার আপনার প্রত্যেকের জানা। এটা বেলা 12:30 নাগাদ এই ঘটনাটা তৈরি হয়েছে। মানে চাকরি হারারা তারা বিকাশ ভবনে অভিযানে গিয়েছিলেন, তখন তাদেরকে প্রাথমিকভাবে বাধা দেওয়া হয়, তারা গেট ভেঙে ভেতরে ঢুকে যান। হ্যাঁ, অন্যান্য অবস্থান বিক্ষোভ বা অভিযানের দিন যে ছবি ধরা পড়ে সেই ছবিটাই ধরা পড়ছিল, তবে এই গেট ভাঙাটা একেবারে অন্যরকম। তারপরে কি দেখলাম বলুন তো? তারপরে আমরা দেখলাম বারবার রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা মানবিক পদক্ষেপ নেবে, কিন্তু সেখানে শাসক দলের এক নেতা বিকাশ ভবন চত্বরে পৌঁছে গেলেন। সব্যসাচী দত্ত, হ্যাঁ তার ওয়ার্ড, তিনি সরকারি কাজে যেতেই পারেন বিকাশ ভবনে, কিন্তু তার সঙ্গে এত অনুগামী, তার সঙ্গে মহিলা বাহিনী থাকবে। কোথাও কি পূর্ব পরিকল্পনা ছিল এই অবস্থান অভিযান নিয়ে? কেন এই কথাটা বলছি? কারণ সেখানে গিয়ে সরাসরি হুমকি দিলেন সব্যসাচী দত্ত। শুনুন তার প্রথম বক্তব্য। আমি এসেছিলাম অন্য কাজে, তারপরেও তুমি যখন জোর দেখাবে তাহলে আমরাও জোর দেখাতে যাবো। আর এই বাঁধা সরাতে আমার 30 সেকেন্ড লাগবে। 30 সেকেন্ড এরকম গাড়ি ফাঁকা করে দিয়েছে, কেউ নেই। আচ্ছা ভাই, আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তাকে আদর করবে না? চাকরিহারারা যখনই দেখেছে তাদের সামনে শাসক দলের একজন জনপ্রতিনিধি রয়েছে, তাই তারা তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। তাদের দাবি দাওয়া তারা তাদের কাছে জানাতে শুরু করেছিলেন, সব্যসাচী দত্তর কাছে জানাতে শুরু করেছিলেন, কিন্তু সেই নেতাকে হুমকি দিতে শোনা গেল। আর হুমকির পরে খেলা শুরু হয়ে গেল। অ্যাকশন মোডে সব্যসাচীর অনুগামীরা, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। বলছি না, আজকে আমরা আসল ছবি এবং শুধুমাত্র বক্তব্য ছবি আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন হেলমেট দিয়ে কিভাবে মারধর করা হচ্ছে, এবং যারা মারধর করছে তারা কিন্তু প্রত্যেকেই সব্যসাচী দত্তের সঙ্গে এসেছিল। আমি একের পর এক ছবি আপনাদের সামনে তুলে ধরবো। উদ্ধত নেতা সব্যসাচী দত্ত, মারমুখী সব্যসাচীর সঙ্গীরা, পুলিশ সেখানে রয়েছে, কিন্তু পুলিশ কাউকে বাধা দিচ্ছে না। মাথায় চাটি মারা হচ্ছে, লাথি মারা হচ্ছে। এই মাথায় দেখুন, চাকরিহারা শিক্ষক তারা সেখানে বসে পড়েছিলেন, তাদেরকে রীতিমতো লাথি মারা হয়, তাদেরকে চাটি মারা হচ্ছে, হেলমেট দিয়ে মারধর করা হচ্ছে। এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, যে এরা কারা? এদেরকে আমরা দেখেছিলাম সব্যসাচী দত্তের সঙ্গে আসতে, সব্যসাচী দত্ত হুমকি দেওয়ার পর এরা ঝাঁপিয়ে পড়ল।
যদি অবস্থান তুলতে হতো তাহলে তো পুলিশ সেই অবস্থান তুলতো। এরা কারা? আমি মার করে করে ছবি দেখাবো, যাদেরকে সব্যসাচী দত্তের সঙ্গে দেখা গিয়েছে, যাদেরকে মারধর করতে দেখা গিয়েছে, যাদেরকে হেলমেট দিয়ে মারধর করতে দেখা গিয়েছে। আমার প্রশ্ন একটাই, সংবাদ মাধ্যমের প্রশ্ন একটাই, যে এরা কারা? এরা সরকারি ভবনের ভেতর ঢুকলো কিভাবে? কোথা থেকে ঢুকলো? তাদেরকে এত বড় অধিকার কে দিল যারা সেখানে অবস্থান করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার? আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নত করার জন্য কিন্তু পুলিশ প্রশাসন রয়েছে, সেই পুলিশ প্রশাসনের সাহায্য না নিয়ে এরা কারা? নেতা বলছেন যারা করেছে তারাই জানে, তিনি নাকি কিছুই জানে না। মানে যারা সব্যসাচী দত্তকে প্রোটেকশন দিল, সব্যসাচী দত্তের হুমকি শোনা মাত্র একেবারে ফিল্ডে নেমে পড়লো, অ্যাকশন মোডে চলে গেল, তারা কে, তারা কেন করলো, সেই উত্তরটা তারা দেবে, সব্যসাচী দত্ত দেবেন না। শুনুন তার বক্তব্য। আপনি একজন জনপ্রতিনিধি ক্লিয়ার করতে বলেছিল, গিয়ে বারবার বলছে রাস্তাটা ক্লিয়ার করে দাও। এটা তো পুলিশের দায়িত্ব রাস্তা ক্লিয়ার করা, এটা তো মানে সাধারণ মানুষের দায়িত্ব নয়। সাধারণ মানুষ যদি এখানে আজকে আপনি এখানে ক্যামেরায় ধরছেন, এখানে সাধারণ মানুষ প্রচুর পেছনে দাঁড়িয়ে আছে, সাধারণ মানুষকে কি আমি বলবো ভাই কেন পেছনে দাঁড়িয়ে? তারা তো অনুরোধের সুর ছিল না দাদা, আক্রমণাত্মক ছিল, হাতে হেলমেট, ধাক্কা। না না, তাদের কি ছিল শব্দ বানিয়ে বলছি না, যা দেখিয়েছি সেটা। হ্যাঁ, তাদের কি ছিল সেটা তারা বলতে পারবে। শুনলেন বক্তব্য? মানে এদেরকে সাধারণ মানুষ বলে মনে হচ্ছে। মানে আমি আপনি যদি সাধারণ মানুষ হয়ে রাস্তায় যাই, এরকম পরিস্থিতি দেখলে আমরা তো পুলিশ প্রশাসনের সাহায্য চাইবো, আমরা সাইডে থাকবো, এরকম ভাবে আমি গিয়ে হেলমেট ধরে মেরে দেবো? এটা কখনো হতে পারে? এটা সাধারণ মানুষের কাজ হতে পারে? যদি শাসক দলের নেতা বা সব্যসাচী দত্ত সেই হুমকি না দিতেন তাহলে তারা ফিল্ডে নেমে পড়তেন? এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আর যাদেরকে দমানোর চেষ্টা করা হলো তারা কিন্তু পরিষ্কার বলছেন যে কেউ তাদেরকে দমাতে পারবে না, কারণ চাকরিটা 7 বছর করার পর তারা হারিয়েছেন। যারা মারধর করছে বা যাদের নির্দেশে মারধর করা হচ্ছে তারা কিন্তু চাকরি হারাননি। শুনুন চাকরি হারাদের বক্তব্য। সব্যসাচী বাবু যিনি এসেছিলেন, তার যিনি সাথে যারা সিকিউরিটি বা যাই হোক যারা ছিলেন, তারা আমাদের টিচারদের ওপরে গায়ে হাত তুলেছেন, তার হেলমেট দিয়ে পর্যন্ত মেরেছেন, অনেকের কেটে গেছে, আঘাত পেয়েছে। কেন এটা করলেন জানি না। এই ধরনের অমানবিক কাজ, একটা পৈশাচিক কাজ উনি কিভাবে করতে পারেন? এটা কিভাবে অর্ডার দিলেন তার সিকিউরিটিদের? 30 সেকেন্ড সময় লাগবে না আমাদের একসাথে এখানে কিছু বড় কিছু ঘটিয়ে দিতেও। দেখলেন তো, যে 30 সেকেন্ড নিয়ে সব্যসাচী দত্ত তিনি বলেছিলেন যে 30 সেকেন্ডে তিনি এলাকা খালি করে দিতে পারেন। চাকরিহারারা বলছে যে সেই 30 সেকেন্ডে তারা বড় কিছু করে দিতে পারেন। কিন্তু তারা আরো একটা কথা বলেছিলেন, তারা বলেছিলেন এটা শুধুমাত্র ট্রেলার, এরপরে আরো অনেক কিছু করা বাকি। এই মুহূর্তে চাকরিহারারা কি বলছে তাদের অবস্থান বিক্ষোভের আপডেট দেবেন আমার সহকর্মী সুজয় সঙ্গে রয়েছে। সুজয়, তুমি যেখানে রয়েছো সেখানকার অবস্থা, সেখানকার ছবি খুব কম সময় সংক্ষিপ্তভাবে। আমি বিকাশ ভবনের ভেতরে রয়েছি, একটা ছবি দেখাতে বলবো আমার সহকর্মী সুমিতকে। আমি দেখতে পাচ্ছ যে এখানে একটা বিশেষ পারফরমেন্স করছেন যারা যোগ্য শিক্ষক তারাই। আপনারা এটা কি ধরনের প্রতিবাদ, এটা কি দেখাতে চাইছেন, কি দেখাতে চাইছেন? আমরা এই আদিবাসীর যে ঢাল ঢোল এগুলো নিয়ে আমরা প্রতিবাদ দেখাতে চাইছি। এই যে দীর্ঘ বঞ্চনা আমাদের সঙ্গে সরকার করেছে, আমাদের নানান রকমের নানান কোপ দিয়েছে, আমরা এই কোপে আর কখনো ভুলবো না। এই পারফরমেন্সটা কি এখানে দেখাচ্ছি, দেখছি যে আমরা পোল করতাল বাজানো হচ্ছে, এটা পোল করতাল বাজানো। বিষয়টা হচ্ছে যারা আদিবাসী সম্প্রদায় ঝাড়গ্রাম থেকে এসেছে তারা কিন্তু অত্যন্ত দারিদ্র সীমার নিচে আছে, কিন্তু তারাও কিন্তু আজকে জীবন জীবিকা হারিয়েছে, তাদের জীবন জীবিকা বিপন্ন। অর্থাৎ সমাজের আদিবাসী, তপশিলি, সমস্ত যারা পিছিয়ে পড়া অনগ্রসর সম্প্রদায় তাদের জীবন জীবিকা আজকে বিপন্ন। আমরা আজকে সরাসরি তাদের মাধ্যমে দেখাচ্ছি যারা জঙ্গলমহল থেকে এসেছে তারাও কিন্তু আমাদের আন্দোলনে আজকে শামিল হয়েছে। একদম রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসছেন, শুধুমাত্র চাকরি হারা নয়, সমাজের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ক্ষেত্রের মানুষ চাকরি হারাদের পাশে আজ দাঁড়াচ্ছেন। সেই ছবি অন্তত ধরা পড়ে এবং তারা অবস্থানে রয়েছেন। এবার আমরা একটুখানি ভারত পাকিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখবো। কাল TV9 বাংলায় আপনাদের একটা খবর দেখিয়েছিলাম যে ভারতের স্ট্রাইকে নিহত জঙ্গিদের পরিবারকে মাথাপিছু 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেবে পাকিস্তানের সরকার। অর্থাৎ কোন জঙ্গি মারা গেলে তার মাথাপিছু 1 কোটি টাকা দেবে পাকিস্তানের সরকার। আজ আরো একটা বড় ব্রেকিং, পাকিস্তানের আরেক কুকীর্তি আপনাদের সামনে ফাঁস করব।
জঙ্গিদের জন্য কর্পোরেট সিস্টেম চালু করেছে পাকিস্তানের সরকার। জঙ্গিদের বেতন ভাতা দেওয়া হতো সরকারের তরফে। 2024 সালে বেতন বাবদ বরাদ্দ ছিল $600 মিলিয়ন। এটা কি শুনছি, মানে পাকিস্তানের সাধারণ মানুষ পেটে খেতে পায় না, সামান্য আটা সেখানে প্রচুর দামে বিক্রি হয়, সেখানে নাকি জঙ্গি লালন পালনের জন্য বেতনের ব্যবস্থা করা হয়েছিল, ভাতার ব্যবস্থা করা হয়েছিল। সেটা ঠিক কোন কোন ক্ষেত্রে বরাদ্দ হয়েছিল সেটা আমি একটুখানি দেখাবো। সেটার জন্য আমাকে একটু টাচ স্ক্রিনে যেতে হবে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে ঠিক কি কি খবর রয়েছে। আমরা যে বলছি যে বেতনের ব্যবস্থা করা হয়েছে, সেখানে কোন খাতে কার কত টাকা ছিল সেটা আমি একটুখানি দেখাবো। 2024 সালে জঙ্গিদের বেতনে বরাদ্দ $600 মিলিয়ন। আপনারা হয়তো অবাক হয়ে যাবেন, এটা ভারতীয় মুদ্রায় যদি আমি বলি 5,000 কোটি টাকা। 5,000 কোটি টাকা জঙ্গিদের বেতন হিসেবে দিয়েছে পাকিস্তানের সরকার। সে দেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য কোনো টাকা খরচা করা হয়নি। এবার একটুখানি ভাগ ভাগ করে দেবো, কারণ ওখানে বেতন যখন দেওয়া হচ্ছে ডেজিগনেশন ওয়াইজ, মানে জঙ্গিদের মধ্যেও ডেজিগনেশন আছে। মাসে 12,000 টাকা জঙ্গি রিক্রুটার এবং গাইডদের বেতন দেওয়া হতো। যারা জঙ্গি রিক্রুট করত এবং গাইড করত তাদের মাসে 12,000 টাকা বেতন দেওয়া হতো। জঙ্গি কমান্ডার পোস্টে যদি কেউ থাকে, ডেজিগনেশন বারবার বলছি, জঙ্গি কমান্ডার পোস্টে বেতন মাসে 50,000 টাকা। আরো রয়েছে, এখানে শেষ নয়। কাশ্মীরে যদি জঙ্গি অপারেশন চলে সেখানে মাথা পিছু 20,000 টাকা দেওয়া হতো। কাশ্মীরে জঙ্গি অপারেশন করলে মাথা পিছু জঙ্গিদের 20,000 টাকা দেওয়া হতো। 2024 সালের কিন্তু রিপোর্ট বলছি আপনাদেরকে, উপত্যকায় জঙ্গি মারা গেলে 2 লাখের প্যাকেজ রয়েছে। স্বাভাবিক এটা, কারণ পাকিস্তানে জঙ্গি মারা গেলে তাদের মাথা পিছু যদি 1 কোটি টাকা দেওয়া হয়, তাহলে উপত্যকায় জঙ্গি মারা গেলে 2 লাখের প্যাকেজ রয়েছে। এটাই হচ্ছে সব থেকে বড়, মানে জঙ্গিদের জন্য আবার ভাতাও রয়েছে, কিন্তু উৎসব ভাতা, বিধবা ভাতা দেয় পাকিস্তান। মানে এটা কি, উৎসব ভাতা এবং বিধবা ভাতা দেওয়া হয় পাকিস্তানে। জঙ্গিদের ফ্যামিলির কথা বলছি কিন্তু আমি। জঙ্গি ট্রেনিং, অস্ত্র আমদানি, জ্বালানি, মাদক, আত্মগোপনের খরচ পাক সরকারকে দিতে হয়। স্বাভাবিক, পাকিস্তানের সরকারই তো তাদেরকে খরচা দেবে, তাদের সমস্ত রকম খরচা দেবে, কারণ তাদের লালন পালন করে পাকিস্তানের স্বার্থই তো সিদ্ধি হচ্ছে। এটাই তো সব থেকে বড় পরিষ্কার। যে দেশের মানুষ খেতে পায় না, সরকার ভিক্ষার ঝুলি নিয়ে দরজার দরজার ঘুরে IMF এর কাছ থেকে টাকা নেওয়া হয়, আর জঙ্গিদের জন্য নাকি কর্পোরেট সিস্টেম। বিস্তারিত রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরলাম। এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যে এত লাখ লাখ, এত কোটি কোটি টাকা জঙ্গিদের পেছনে খরচা করলো পাকিস্তান সরকার। কি বুঝলেন? IMF থেকে পাওয়া টাকা কোথায় যায় এবার সব বুঝতে পারছেন তো, কেন পাকিস্তানকে অনেকে জঙ্গিস্তান কেন বলে? এটাই সব থেকে বড় প্রশ্ন। এবার একটুখানি পরের খবরটার দিকে নজর রাখি। পাকিস্তান জঙ্গিদের জন্য কর্পোরেট সিস্টেম চালু করেছে, আর পাক জঙ্গিদের এই মুহূর্তে একটাই কাজ, ভারতে এসে নাশকতা করা। কারণ এমনি এমনি তো জঙ্গি লালন পালন করবে না, তার প্রতিবেশী দেশগুলোকে সমস্যায় ফেলবে, বিরক্ত করবে, এটাই তো জঙ্গিদের কাজ। কিন্তু এবার খেলাটা সহজ হচ্ছে না। পাকিস্তানকে সবাক শেখানোর পর এবার দেশের অন্দরে জঙ্গি নিধনে সেনাবাহিনী। কাশ্মীরি জঙ্গি দমনে বড় সাফল্য, 2 দিনের অভিযানে 6 জঙ্গি খতম হয়েছে। মঙ্গলবার সোপিয়ানে 3 লস্কর জঙ্গি নিধনের পর আজ ট্রালেও 3 জঙ্গি নিকেশ হয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে বিগ ওয়ালে একটা ছবি দেখাবো, কারণ সেনা জঙ্গি তো গুলির লড়াই হচ্ছে, এবং এই মুহূর্তে একটা ছবি আপনাদেরকে দেখাবো যেখানে আমরা দেখছি ড্রোনের মাধ্যমে ছবিটা তোলা হয়েছে, এবং সেখানে জঙ্গিদের মুভমেন্ট দেখা যাচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে কিভাবে তাদেরকে ঘিরে ফেলা হয়। দেখুন, এই যে পুরো মার্ক করে দিয়েছি ট্রালে জঙ্গিদের ঘিরে ফেলার ছবি, এটা কিন্তু ড্রোনের মাধ্যমে উপর থেকে ছবিটা তোলা হয়েছে। এবং এখানে ড্রোনের মাধ্যমে যখন ছবি তোলা হয় তখন সেনারা তারা তাদের টার্গেট লক করে, তারা বুঝতে পারে জঙ্গিদের মুভমেন্ট কোন দিকে রয়েছে, তাদের হাতে কটা আগ্নেয়াস্ত্র রয়েছে, সেই সমস্ত বিষয় পরিষ্কার করেই তারপর কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে অ্যাটাক করা হয়। এবং এটা যৌথ বাহিনীর অভিযানে সেই ট্রালে যে জঙ্গিদের ডেরা রয়েছে সেই জঙ্গিদের ডেরা ঘিরে ফেলার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার একটা ছবি দেখাতে হবে, মানে একটা ভিডিও কল, বলতে গেলে একটা অ্যাম্বিয়েন্সই আপনাদেরকে শোনাবো। যখন জঙ্গিদের এরকম ভাবে ঘিরে ফেলা হচ্ছে তখন তারা রীতিমতো ভয়ে রয়েছে। তখন এক জঙ্গি কি করলেন জানেন?
সে তার বাড়িতে ফোন করলো, সে তার বাড়িতে ভিডিও কল করলো। সেই ছবি দেখুন এবং শুনুন। শুনেন, যখন সেনাবাহিনী বা যৌথ বাহিনীর পক্ষ থেকে ডেরা ঘিরে ফেলা হলো তখন সে তার বাড়িতে ভিডিও কল করছে। গলাটা শুনলেন, গলা কাঁপছে, কারণ স্বাভাবিকভাবে ভয় পাওয়ারই তো কথা, আর কিছুক্ষণের সময়। আর সেরকমই তো হলো, 6 জঙ্গি দুদিনের অভিযানে নিকেশ হয়ে গেল। তবে এবার একটা অ্যাম্বিয়েন্স আপনাদেরকে শোনাবো, মানে এর পর কি হলো। প্রথমে ঘিরে ফেলা হলো, টার্গেট লক করা হলো, ভিডিও কলও দেখালাম, তারপর কি হলো তারপর আমি বলবো না, অ্যাম্বিয়েন্সটা শুনুন। তবে এখানে তো শেষ নয়, গোলাগুলির আওয়াজ শুনলেন, এখানেই শেষ নয়, চলে আরো বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত অপারেশন চলছে এবং চিরুনি তল্লাশি চলছে। এবং সূত্রের খবর, উত্তর কাশ্মীরে এখনো লুকিয়ে আছে 44 জন পাক জঙ্গি, সঙ্গে রয়েছে 66 জন স্থানীয় জঙ্গি। দক্ষিণ কাশ্মীরেও 7 পাক জঙ্গি সহ লুকিয়ে রয়েছে 109 জন জঙ্গি। জঙ্গিদের খুঁজতে স্যাটেলাইট ইমেজের উপর নজর রাখছে ইন্টেলিজেন্স উইং। গভীর জঙ্গলে চলছে যৌথ অভিযান। এটাই হচ্ছে সব থেকে বড় এই মুহূর্তের আপডেট, যে এই তল্লাশি কিন্তু চলছে। আমরা এই সমস্ত খবরের দিকে নজর রাখছি। তবে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে হটস্পটে দেব। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর দেব। 22, 23 এবং 24 মে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। 3 দিনের ধর্মঘটের ডাক বাস সংগঠনগুলির। পুলিশের জুলুমবাজি, তেলের দাম বৃদ্ধির জন্য লাভ কমছে, কোনো না কোনো কারণ দেখিয়ে বন্ধ করা হয়েছে একাধিক রুট, যার জেরে কমেছে যাত্রীর সংখ্যা। পরিবহন নীতির একাধিক বদলের জেরে সমস্যায় বাস মালিকরা। বারবার পরিবহন দপ্তরের সঙ্গে আলোচনাতেও সমাধান সূত্র মেলেনি, যার জেরে ক্ষতিগ্রস্ত বাস মালিক সংগঠনগুলি। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।